সময়টা 2015 সালের বর্ষার মাঝামাঝি সময়। টেস্ট এক্সাম শেষ করে সপ্তাহখানিকের মতো কলেজ বন্ধ দেয়। ঘোরাঘুরি পছন্দ করায় আমি, আমার ফ্রেন্ড শান্ত আর এক মামা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমরা রাজশাহীর স্থানীয় হলেও মামার বাসা ছিল সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জের তারাস নামক উপজেলার একটি গ্রামে। পরদিন আমরা 3 জন বের হয়ে যাই। বিকেলে বের হওয়ায় পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বাজে। বর্ষার সময় হওয়ায় রাস্তা ডুবে যাওয়ায় নৌকায় করে যেতে হয় মামার বাসায়। যেতে যেতে 9টা বেজে যায়। একদম গ্রাম হওয়ায় 9টার পর পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়। পরবর্তী দিন আমি আর আমার বন্ধু গ্রাম ঘুরতে বের হই, কিন্তু গ্রামের উত্তর দিকে যেতে নিষেধ করে দেয় আমাদের। আমরা কিছুটা অবাক হই। সেই কথা মাথায় না নিয়ে ঘুরতে বের হই। গ্রামটাতে লোকজনের সংখ্যা তেমন একটা বেশি ছিল না। অনেক গাছপালা হওয়ায় দিনের রোদেও গ্রামটা কেমন যেন ঝমঝমে। গ্রামটা হচ্ছে চলন বিলের মাঝামাঝি স্থানে, চারিদিকে শুধু পানি আর পানি। এলাকাটা বিল অঞ্চল হওয়ায় রাতে খাওয়ার সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে 12টার পর মামার সাথে মাছ ধরতে যাব। মামা গ্রামের ছেলে হওয়ায় তার এই সকল বিষয়ে জ্ঞান একটু বেশি ছিল। কথা মতো 2টার দিকে বের হই। 3 জনের হাতেই মাছ রাখার ঝালা আর মাছ মারার জন্য ফালা ছিল। আমরা 3 জন 3 দিকে যাই, তবে মামা আমাকে আর শান্তকে উত্তর দিকে যেতে নিষেধ করেছিল। ছোট্ট একটি লাইট দিয়ে মাছ ধরতে ধরতে অনেকটা দূরে চলে যায়। রাতের অন্ধকারে ঠিকভাবে কিছু দেখা যাচ্ছিল না। মাছ ধরতে ধরতে ওই গ্রামের বদ্ধ শ্মশান ঘাটের পাশে চলে আসি। প্রথমে ঠিকভাবে বুঝতে পারছিলাম না। ভালোভাবে খেয়াল করার পরে বুঝতে পারি যে শ্মশানের ভেতর কোনো মানুষকে দাহ করা হচ্ছে। কখনো হিন্দুদের দাহ করা দেখি নাই, তাই দেখতে ইচ্ছা হয়। আমি ভেজা শরীর নিয়ে উঠে যাই দেখতে, কিন্তু তার আগে অবাক হই যে সেখানে মানুষজনের কোনো কথাবার্তা বা কান্না করার আওয়াজ আসছিল না। আমি ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিয়েই উপরের দিকে উঠে যাই। গিয়ে যা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি 35 থেকে 40 বছরের একটি মানুষ আগুনের ওপরে বসে আছে। তার শরীরের চামড়া একদম ঝলসে গেছে, আর সেই লাশ আমার দিকে তাকিয়ে অবিরাম ভাবে হেসে চলেছে। সেখানে কোনো লোকজন ছিল না। আমি চিৎকার দিয়ে জ্ঞান হারাই। আমি সকালে আমার বিছানায় নিজেকে পাই। আমার আশেপাশে অনেক মানুষ ছিল। তাদের আমি ঘটনাটা বলতেই মামা আমাকে ধমক দিয়ে রাগান্বিত গলায় বলে, তোমাকে উত্তর দিকে যেতে নিষেধ করেছিলাম। আমি ভয় পেয়ে যাই কিছুটা। পরে মামার আব্বু অর্থাৎ আমার নানার মুখে শুনি যে সেই শ্মশান ঘাটে একটি ছেলে নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। তাছাড়া সেই জায়গাটা নাকি একদম ভালো না। অনেকেই সেই শ্মশানের আশেপাশে মাঝে মাঝে কান্না আর হাসির শব্দ শুনতে পেয়েছে। এজন্য সেই গ্রামে কেউ উত্তর দিকে যায় না। এই ঘটনার পর আরো 2 দিন জ্বর থাকে আমার সাথে খারাপ কিছু হতে চলেছে বা চলছে, আমি সেটা বুঝতে পারছিলাম, কিন্তু বেশি মাথা ঘামায়নি। মনে হচ্ছিল কেউ যেন আমার সাথে আছে। জ্বর হওয়ায় অনেক ক্লান্ত থাকায় রাতে অনেক জলদি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎই কারো চুলের স্পর্শে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি যে আমি যে কোল বালিশটা নিয়েছিলাম সেটা নাই। তার পরিবর্তে আমি কাউকে ধরে শুয়ে আছি। ভালোভাবে তাকিয়ে দেখি যে সাদা ময়লা কাপড় পরা, চুলগুলো বড় বড়, মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, এরকম একটি অবয়বকে ধরে আছি। তার শরীরের আকৃতি ছিল আমার থেকেও প্রায় 3 গুণ। সে অবয়ব, তার নাক ছিল না, মুখ ছিল না, শুধু ছিল 2টি চোখ। এটা দেখার পর চিৎকার করে উঠি। চিৎকার করার সাথে সাথে আমার পাশের রুমে থাকা আমার বন্ধু চলে আসে। আমি অবাক হই যে চিৎকার করার 2-3 সেকেন্ডের মধ্যে সে চলে আসে। মনে হয় আমার চিৎকারের অপেক্ষা করছিল। অতিরিক্ত ভয় পাওয়ায় বেশি মাথা ঘামাইনি এই ব্যাপারটা। আর আমার সাথে যে বিষয়গুলো হচ্ছিল এগুলো শান্তর সাথে শেয়ার করিনি। সে আসার আগেই সে অবয়বটাকে হারিয়েছে ফেলি। আমি আমার বন্ধুকে বলি, আমার সাথে আজকের রাতটা একটু থাকুক। সে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দেয়। চোখ বন্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মনে হয় যে আমার রুমের মধ্যে শান্ত আসলো কিভাবে। আমি তো রুমের দরজা খুলিনি। কথাটি ভাবার পর যখন চোখ খুলি তখন যেটা দেখি সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখলাম যে আমার বন্ধুটি মাকড়সার মতো ফ্যানের সাথে ঝুলে আছে এবং গোটা ঘর দেয়ালে মাকড়সার মতন হামাগুড়ি দিয়ে ঘুরছে আর ভয়ঙ্কর আওয়াজ করছে। আমি বাকরুদ্ধ হয়ে যাই। কোনো কথাই বলতে পারছিলাম না, শরীর নাড়াতে পারছিলাম না। আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করতে থাকি, কিন্তু মনে হচ্ছিল কেউ আমার জিহ্বাটা টেনে ধরে আছে। কিন্তু ফজরের
পাশের মসজিদে যখন আজান দেয়, মুয়াজ্জিন মাইকে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘরটা স্বাভাবিক হয়ে যায়। আমি দৌড়ে বাইরে গিয়ে চিৎকার করে জ্ঞানহীন হয়ে যাই। যখন জ্ঞান আসে তখন আমার বন্ধুকে জিজ্ঞেস করি, রাতে তুমি কোথায় ছিলা? সে বলে তার রুমেই ছিল। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি, শুধু ভয় কিছুই বলতে পারছিলাম না কাউকে। বাসার পাশের মুয়াজ্জিন যখন এক যুবক ছেলে জিনকে নিজের আয়ত্তে রাখতে পারত এবং মানুষদের চিকিৎসা করত, তিনি ছিলেন আমাদের বাসার পাশে। আমাকে ওনার কাছে নিয়ে যাওয়া হয়। সে বলে, আমি যখন গ্রামের উত্তর দিকে মাছ ধরার জন্য গিয়েছিলাম তখন নিদ্রা নামে একটি খারাপ জিন আমার নজরে পড়ে যায়, মানে তার নজরে আমি পড়ে যাই। তারপর থেকে আমার সাথে সে থাকতে চায়। মুয়াজ্জিন ভাই বলে যে এই জিন থেকে রক্ষা পাওয়ার অনেক কঠিন। একটা নির্দিষ্ট দিনে বলেন যে ওই দিনে শ্মশান ঘাটে যেতে এবং লাশ পুরানো যেখানে হবে সেখানে যেতে হবে আমাকে। তারপর 3 বছর আমাকে সিরাজগঞ্জ যেতে হয় খারাপ জিনের হাত থেকে বাঁচার জন্য। এবং কালী পূজা আসার কিছুদিন আগে সেই খারাপ স্বপ্ন আমি দেখতাম। স্বপ্নের মধ্যে কি দেখতাম ঠিক বুঝতাম না, কিন্তু সকাল হলে নিজের রুমে নিজেকে পেতাম না, সারা শরীর ঘেমে থাকতো। মুয়াজ্জিন ভাই বলেছিলেন কোনো কিছু হলেই আমি যেন আয়াতুল কুরসি পড়ি। তারপর আমার শরীর বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ 3 বছর এই সমস্যায় ছিলাম, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমি ছাড়াও আমার সাথে কেউ থাকে। কিন্তু বিষয়গুলো এখন স্বাভাবিকভাবেই নেই। যদি কারো এই ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় জানা থাকে আমাকে জানাবেন প্লিজ। এই ছিল আমার ঘটনা। তাছাড়া আব্বুর সাথে কিছু ঘটনা আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আর এটা আমার প্রথম স্টোরি, কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না, ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। মাহিম আফনান, টাটাখালী, শ্যামপুর, রাজশাহী। তো এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করছি যে ঘটনাটি আপনাদের আনন্দ দিতে পেরেছে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। প্রথমেই তার সম্পর্কে একটু বলনি। তিনি আমাকে যেভাবে যোগাযোগটা করেছিলেন, তিনি ইমেল করেছিলেন আমাকে এবং তারপরে যখন তাকে ফোন দেই তখন তিনি বলেছিলেন যে তিনি ভূত এফএম শোনেন এবং ভূত এফএমে যে ধরনের ঘটনাগুলো আমরা প্রচার করি তার চাইতে, মানে যে ধরনের ঘটনাগুলো আমরা প্রচার করি তার চাইতে অনেক ভালো ঘটনা তার কাছে আছে। এবং যে ঘটনা মানে সব ঘটনাকে হার মানাবে এরকম একটা ব্যাপার। তো এরকম অনেকেই বলেন এবং তাদের কথা নিজের ঘটনা নিজের কাছে সবারই ভালো লাগে। কিন্তু আমি যখন আজকে অফ এয়ারে তার ঘটনা শুনছিলাম তখন আমিও খুব মুগ্ধ হয়েছি যে সত্যিই তো ঘটনাটা খুব অদ্ভুত। এবার ঘটনাটি আপনাদের কাছে বেশ অদ্ভুত লাগার কথা। চলুন শুনে আসি ঘটনাটি। ধন্যবাদ রাসেল ভাই আগের ইমেলটা পড়ার জন্য। আমি আজ আরেকটা ঘটনা আপনাকে জানানোর জন্য এই ইমেলটা করছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না বিধায় ভালো লাগলে ঘটনাটি আপনি পড়ে শোনাবেন বলে আশা করছি। গতবারের মতো এবারও আমি আমার নাম পরিচয় গোপন রাখতে চাই। আপনাদের অনুষ্ঠানে বিভিন্ন ঘটনা শুনে আমার মনে হয়েছে অতি প্রাকৃত ঘটনাগুলো শূন্য জায়গা বা জনমানবহীন জায়গাগুলোতে বেশি ঘটে। সেই দিক থেকে সাগরের চেয়ে ভালো আর কি হতে পারে। পৃথিবীর অপার জলরাশিতে ভেসে বেড়ানো হাজার হাজার জাহাজের অগণিত নাবিক ছোট বড় কোনো না কোনো ঘটনার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। এটা আমাদের নাবিক জীবনের নিত্য নৈমিত্তিক ব্যাপার। খুঁজলে এমন কাউকে পাওয়া হয়তো খুব কষ্টসাধ্য হবে না যার জীবনে তিনি কখনো ঘটনার মুখোমুখি হননি। এরকম কাউকে পাওয়া যাবে না। আর কথা না বাড়িয়ে আমি আমার ঘটনাটি শুরু করছি। সময়টা 2012 সালের আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে। আমি তখন একটা জাহাজে 3rd অফিসার হিসেবে কর্মরত। সেবার আমাদের স্কেডিউল ছিল থাইল্যান্ডের সুরাতানি পোর্ট থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল জিপসাম লোড করে ভিয়েতনামের কোন একটা পোর্টে নিয়ে যাওয়া। পোর্টের নাম ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। গন্তব্যস্থলে যেতে সময় লাগবে 6 দিন। একে একে 4 দিন পার হয়ে গেল খুব স্বাভাবিকভাবেই। 5ম দিন রাত 12টার সময় আমার ডিউটি 2nd অফিসারে হ্যান্ড ওভার করে আমরা কেবিনে চলে আসি। আমরা চলে আসি কেবিনে। রাত 2টা থেকে 2:30টার দিকে ব্রিজ যেখানে পুরো শিপ পরিচালিত হয় সেখান থেকে আমার কেবিনে ফোন আসে এই বলে যে ইমার্জেন্সি সিচুয়েশন। আমি ব্রিজে গিয়ে দেখি চিফ অফিসার, 2nd অফিসার, জুনিয়র অফিসার সবাই আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। উত্তরে আমাকে 2nd অফিসার বলল হঠাৎ করেই জাহাজের গতি কমতে শুরু করেছে।
প্রথমে উনি ভেবেছিলেন যে বাতাস, স্রোত বা জোয়ার ভাটার পরিবর্তনে এমনটা হচ্ছে, যেটা খুবই স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ পর ব্যাপারটা স্বাভাবিকের পর্যায়ে থাকলো না। জাহাজের গতি কমতে কমতে 14 নট থেকে 7-8 নটে নেমে গেছে। উনি ইঞ্জিন রুমে ফোন করে খোঁজ নেন যে ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে কিনা, অথবা কোনো কারণে ইঞ্জিনের আরপিএম কমে গেছে কিনা। কিন্তু ইঞ্জিন কন্ট্রোল রুম থেকে বলা হয় যে সবকিছু এভরিথিং ইজ নর্মাল। ইঞ্জিনের প্রপেলারের সাথে ফিশিং নেট আটকে গেছে কিনা তাও চেক করা হয়, কিন্তু সবকিছুই স্বাভাবিক ছিল। ততক্ষণে জাহাজের গতি 2.60 নটে নেমে গিয়েছে। জাহাজের ক্যাপ্টেনকে আগেই ফোন দেওয়া হলে উনি আসলেন কিছুক্ষণ পর। বেশ বয়স্ক লোক। উনি এসে প্রথমে জানতে চাইলেন হোয়াটস দ্য স্টেটাস অফ দ্য ইঞ্জিন। চিফ অফিসার তাকে জানালেন যে ইঞ্জিনের সবকিছুই স্বাভাবিক। তারপর উনি সেকেন্ড অফিসারের সাথে চার্ট রুমে যে আমাদের প্যাসেজ প্ল্যান চেক করলেন। যদিও জাহাজ ছাড়ার আগে এসব ব্যাপার কয়েকবার চেক করা হয়, তারপর চেক করে চূড়ান্ত করা হয়। তারপর উনি বাইরে থেকে বেশ কিছুক্ষণ কি যাও দেখলেন এবং ভাবলেন। ব্রিজের ভেতরে এসে উনি ইঞ্জিন রুমে ফোন করে আরপিএম এ ইঞ্জিন চালু করতে, মিনিমাম আরপিএম এ ইঞ্জিন চালু রাখতে বললেন। তারপর উনি বললেন যে ডু ইউ পিপল বিলিভ ইন গড? আমরা সবাই হ্যাঁ উত্তর দিলাম। তারপর উনি আবার বললেন দেন ইউ হ্যাভ টু ট্রাস্ট অফ গডস আদার ক্রিয়েচার্স অ্যান্ড their power, এবং কাউকে ওয়ারিড হতে নিষেধ না করে বলেন বি কেয়ারফুল, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে বললেন। এরপর উনি আমাদের সবাইকে জাহাজের সামনের দিকে কিছু একটা দেখতে ইঙ্গিত করলেন। আমরা সবাই অবাক হয়ে দেখলাম সাদা রঙের কি যেন একটা আমাদের জাহাজের সামনে দিয়ে সারিবদ্ধভাবে পার হচ্ছে। ডানে বামে যত দূর দেখা গেল তাতে আমরা ওই শাড়িটাই দেখতে পেলাম। আর শাড়ির মাঝে মাঝে দু একটা হলুদ রঙের আলো দেখতে পেলাম। শাড়িগুলো যে জায়গা দিয়ে যাচ্ছিল দেখে মনে হচ্ছিল যেন পানি দুই পাশে সরে যাচ্ছে, তাদের যাবার পথ করে দিচ্ছে। আমাদের ভয়ার্ত চোখে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। অনেকটা সময় পার হয়ে গেল এভাবে। ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর সাদা সারিবদ্ধ জিনিসগুলো আর দেখা যাচ্ছিল না। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে জাহাজের গতি আস্তে আস্তে বাড়তে শুরু করলো। চিফ অফিসার ক্যাপ্টেনের অনুমতি নিয়ে ইঞ্জিন রুমে ফোন করে ইমার্জেন্সি সিচুয়েশন উইথড্র করে সবকিছু স্বাভাবিকভাবে চালাতে বললেন। 2 দিন পর আমরা ভিয়েতনামে এসে পৌঁছাই। এই নিয়ে জাহাজের বিভিন্ন জন নানান কথা বললেও ক্যাপ্টেন এই ব্যাপারে কোনো কথাই বলেননি। পরে অনেকবার ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা সত্ত্বেও উনি ওই দিনের ঘটনার কোনো ব্যাখ্যা করেননি, শুধু বলেছেন God is almighty। এই ঘটনার পর আমি ওই জাহাজে আরো প্রায় 3 মাসের মতো চাকরি করে দেশে ফিরে আসি। আসার সময় ক্যাপ্টেন আমাকে বলেছিলেন নেভার ফরগেট টু ডু ইউর ডেইলি প্রেয়ার্স। আজও ভাবি কি ঘটেছিল ওই দিন, কি ছিল ওই সাদা সারিবদ্ধ জিনিসগুলো, আর কেনই বা ক্যাপ্টেন ঘটনাটি এভাবে চেপে গেলেন। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। রকিবুল হাসান লিখেছেন এই ঘটনাটি আমাদের। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি স্বাধীন মাহমুদ, রাজবাড়ী থেকে এসেছি। প্লিজ আপনার ঘটনা শুনি। ঘটনাটা 2008 সালে। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। জি। তা আমাদের কলেজ গড়াই নদীর ধারে আর কি। তা আমি কলেজের হোস্টেলে উঠি। কলেজের হোস্টেলে ওঠার পরে রাত্রে বন্ধুদের সাথে অনেক আড্ডা হয়। তা একদিন রাত্রে সবাই মিলে ভূতের গল্পগুলাই আলোচনা করছিলাম। আচ্ছা। তাই সময় একজন বলল যে শ্মশান ঘাটে যখন মানুষ পোড়ানো হয় ওই দিনটা যদি অমাবস্যার রাত হয়, তাহলে ওই রাত্রে কেউ যদি শ্মশান ঘাটের মানে নদীর ধারে হাঁটু পানিতে নেমে যদি ওখানে হাত দেয়, তাহলে পানির মধ্যে একটা সিঁদুরের কৌটা পাওয়া যায়। আর এই সিঁদুর কারো গায়ে যদি লাগাই দেওয়া যায়, তাহলে সেই লোকটা ওই লোকটার বশবর্তী হয়ে যায় আর কি। মানে যা বলবে, যা করতে বলবে তাই, মানে সে যা বলবে ওইভাবেই সে চলবে। তা আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাদের এলাকায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কয়েকজন মিলে আর কি জড়িত হয়ে যায়। তা ওখানে যাই হোক গ্রাম্য সালিশের মাধ্যমে ওখানে আমাদের যেভাবে টর্চার করা হয়, ওইখান থেকে একজন লোকের উপর খুব রাগ হয় আর কি। মনে হয় যে এই সিঁদুরের কৌটাটা যদি আমি আনতে পারি তাহলে তো তার উপর ভালো প্রতিশোধ নিতে পারবো। এইরকম ওখানে আমরা যারা আছি এর মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল জিল্লু নাম। ছেলেটা 2014 সালে মারা যায় আর কি, সুইসাইড করে, জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তো।
তো ওকে আমি বলি যে দেখ, উত্তম ভাই তো এই ধরনের গল্প বলছে, তা আমরা দুজন কিন্তু ইচ্ছা করলে এই সিঁদুরের কোট আনতে পারি। তো বললো হ্যাঁ ভালো আইডিয়া। তা আমরা ওয়েট করতে থাকি যে কবে অমাবস্যা আসবে, আর ওই দিনে যদি এই হিন্দু পাড়াতে কোনো মানুষ মারা যায় তাহলেই তো আমাদের কাজটা করতে পারবো। কাজটা হয়ে যাবে। তো এইভাবে দিন যেতে থাকে। প্রায় 3 মাস পরে এরকম একটা দিন আসলো যে ওই দিন অমাবস্যার রাত, আর ওই দিন বিকালে একটা মানুষ পোড়ানো হয় শ্মশান ঘাটে। কলেজ থেকে অল্প একটু দূরে গড়াই নদী, ওই নদীর ধারে আর কি শ্মশান ঘাট। তা আমরা দুজন রাত 1টার দিকে আর কি কলেজ থেকে বের হই, হোস্টেল থেকে বের হই। বের হওয়ার পরে শ্মশান ঘাটের দেশে যাই। তা ওখানে যাওয়ার পরে দেখলাম যে বিকালে যে মানুষটাকে পোড়ানো হয়েছে আর কি, জি। তা ওনার কাঁথা বালিশ বেডশিট এগুলো ওই যেখানে পড়ে আছে তার পাশে রেখে গেছে। তা আমরা ওইদিকে তাকাইলাম, তাকানোর পরে দেখি ওর মধ্যে কিছু একটা নড়াচড়া করতেছে। এইটা দেখার পরে এখন আমরা যাই হোক যেমনই হয় না কেন দুজনের খুব সাহস ছিল, এগুলা নিয়ে আমরা হাসি তামাশাই করতাম যতই ভৌতিক কাহিনীগুলো হোক না কেন। তো নড়াচড়া করলে তা ও আর কি সাথে সাথে চিৎকার করে একটা, আমিও করি চিৎকার করে দুজন একটু পিছনে ফিরে চলে আসি। আসার পরে আবার ওইদিকে তাকায় দেখি যে না, ওইটা একটা পাখি, হুতুম পেঁচা, অনেক বড় একটা পাখি। এই পাখিটা ওখান থেকে আর কি আমরা যখন দেখলাম যে একটা পাখি ওরকম নড়াচড়া করতেছে, তারপরে আমরা ওই হাততালি দিলাম, ওইটা উড়ে চলে গেল ওখান থেকে। তারপর দুজন আবারও গেলাম ওখানে। যাওয়ার পরে যেখানে মানুষটা পুড়ায় রাখা হয়েছে ছাইটাই ওখান থেকে নদীতে ভাসায় দেওয়া হয়, ওইখানে কাগজের ফুল দিয়ে কিছু একটা ওখানে বানানো, ওইটা আর কি আকৃতিতে বুঝাইতে পারতেছি না। আচ্ছা। তা এখন প্রথমে আমরা দুজন একসাথে, কারণ যেহেতু দুজন গেছি আর বলছি যে যাই করবো না কেন দুজন একসাথে করবো। তো দুজন একসাথে হাঁটু পানিতে নামলাম, নামার পরে ওই পানির মধ্যে মাটি দিয়ে হাত দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু না, কোনো সিঁদুরের কৌটা নেই, কিছুই নেই। তো তখন আমরা দুজনই চিন্তা ভাবনা করলাম, দুজনই কথা বলতেছি যে মনে হয় একা আসতে হবে, দুইজনই কাজ হবে না। তা বললাম চল আমরা আজকে চলে যাই, কালকেও তো অমাবস্যা আছে, কালকে একজন একজন করে আসা যাবে, বা তুই আসবো অথবা আমি আসবো। ও বললো আচ্ছা ঠিক আছে। তারপর আমরা ওই রাত্রে চলে আসি, ওই দিনে আর কোনো কিছু হয় নাই। তা পরের দিন ওকে বললাম, ও বললো যে না রে ভাই, ওখানে একা যাওয়ার মতো পরিস্থিতি নাই, দুইজন যাওয়া একটা সাহসের ব্যাপার, কারো সমস্যা হলে আরেকজন দেখতে পারে। তা এখন আমার তো চিন্তা অন্যরকম, যে আমি যে উদ্দেশ্যের জন্য এখানে আসলাম, তো সে এক রাত্রে ঘুরে আসলাম, আর আজকে অমাবস্যার পরে আবার কবে অমাবস্যা আসবে, তারপর ওই দিন মানুষ পোড়ানো হবে কিনা, এরকম চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমি আজকে যাবো, যাওয়াই কপালে। এরপরে ওই সময় তো ইন্টার সেকেন্ড ইয়ারে যারা পড়তো ওদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে হোস্টেল মোটামুটি ফাঁকা ছিল, আমার রুমে তখন আমি একা, যে কারণে রাত 1:30টার দিকে হোস্টেলে আমার রুমটা তালা দিয়ে আমি বের হয়ে পড়ি। শ্মশান ঘাটের ওখানে যাচ্ছি আর কি, শ্মশান ঘাট থেকে একটু দূরে খেয়াঘাট আছে একটা, খেয়াঘাটের পাশ দিয়ে যেতে হয়। কাছাকাছি চলে গেছি, ঠিক এই সময় দেখি যে যেখানে মানুষ পোড়ায় আর মানুষ যারা পোড়াইতে আসে ওরা সাধারণত ওখানে একটা চৌকি বানানো আছে, ওইখানে এসে রেস্ট করে, একটা মানুষ পোড়াতে তো প্রায় 2-3 ঘন্টার ব্যাপার লাগে, কাঠ খড়ি দিয়ে ওখানে পোড়ানো হয়, কারেন্টে পোড়ানো কোনো সুযোগ নাই। তো তারপরে দেখলাম যে ওই চৌকির উপরে একজন মানুষ বসে আছে, সাদা জামা কাপড় পরা, মনে হচ্ছে পাঞ্জাবি পায়জামা, দূর থেকে যেটা আর কি আমার কাছে মনে হচ্ছে। আমি ভাবলাম যে এত রাত্রি এইখানে একজন মানুষ বসে আছে, কি উদ্দেশ্য হতে পারে, বা আসলেও মানুষ কিনা। আমি ওই একটু দূর থেকেই ফলো করতেছি ওনাকে, যে আসলে উনি মানুষ নাকি অন্য কিছু। দেখতে কেমন ছিলেন উনি? দেখতে নর্মাল মানুষ, কিন্তু অনেক ফর্সা। নর্মালি ইউরোপ আমেরিকায় যেরকম দেখা যায় মানুষগুলা অনেক ফর্সা, সাদা চামড়া, একদম সাদা। অন্ধকার রাত, অমাবস্যার রাতের মতো একটা রাত্রেও আমি স্পষ্ট দেখতে পারতেছি একদম ফর্সা একটা মানুষ চৌকির উপর বসে আছে। আমি ওখান থেকে প্রায় 20-25 মিটার দূরে আর কি। আর যেহেতু নদীর ধারে আঁকা বাঁকা রাস্তা, গাছপালা আছে, যে কারণে ওই আমাকে দেখতে পারবে না এরকম একটা পজিশনে আমি দাঁড়াই। তো আমি ভাবলাম যে দেখি উনি ওখানে দাঁড়ায় থাকে নাকি চলে যায়। তো কিছুক্ষণ পর দেখি যে না, উনি ওখানে বসেই থাকে। তারপর ওখান থেকে একটু সামনে এসে হাঁটাহাঁটি করে আবার ওখানে যে বসে। তখন চিন্তা করলাম যে রাত তো এইভাবে শেষ হয়ে যাবে, আর আমি এত কষ্ট করে আসলাম একটা উদ্দেশ্য নিয়ে, এখন এটা যদি আমি এখান থেকে খালি হাতে ফিরে যাই তাহলে তো আমার কষ্টটাই বৃথা হয়ে গেল। তো ভাবলাম যে না, কিছু একটা করতে হবে দেখি। এরপরে আমি ওই পাশে একটা ঢিল ছিল, ইটের টুকরা একটা আর কি, ইটের টুকরা, ওইখানে ওই সময় আর কি ওই লোকটা ওই চৌকি থেকে উঠে যেখানে মানুষ পোড়ানো হয় ওই জায়গা দিয়ে ঘুরতেছে। কি করতেছে ওই বোঝা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে যে ঘুরতেছে। তা আমি ওই ইটের টুকরাটা নিয়ে ওই চৌকির উপরে ঢিল ছুড়ি আর কি। তা ঢিল ছুড়লে পরে ওখানে যাওয়ার ওইটা পরে একটা শব্দ হয়, শব্দ হওয়ার পরে উনি আশপাশে তাকাই দিবে, ওখানে এসে আবার বসে। তো তখন আমার মনে হলো যে উনি তো মানুষ ছাড়া অন্য কিছু হলে তো চলে যেত এখান থেকে। তো
তো তখন আমার একটু সাহস হয় যে না আমি যেতে পারবো, কোনো সমস্যা নেই। পরে আমি ওখানে যাই, ওখানে যাওয়ার পরে উনি আমাকে দেখে মোটামুটি সে প্রচন্ড রাগী ভাব আর কি, বলতেছে তুমি এখানে কি করতে আসছো, এত রাত্রে কেন আসছো, মানুষের এত সাহস থাকা ভালো না। তা আমি বলতেছি যে আমি ওনাকে দাদু বলতেছি, যে অনেক বয়স্ক মানুষ তো, বলছি দাদু আমি তো একটা কাজে এখানে আসছিলাম, তা আপনি কোথায় যাবেন আর এত রাত্রে আপনি এখানে বসে আছেন কেন? তা বলতেছে আমি এখানেই থাকি, আমার অনেক কাজ আছে এখানে, তুমি যেখান থেকে আসছো চলে যাও। মানে ওনার কথাগুলো এরকম ছিল যে মনে হচ্ছে যে আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলছি, প্রচন্ড রাগ আর কি আমার উপর। আচ্ছা, তা আমি বলছি যে আমি এখানে একটা কাজে আসছি দাদু, আমি কাজটা করে যাবো, আপনি কোথায় যাচ্ছেন বলেন, যদি জায়গা না চেনেন কোন দিক দিয়ে যেতে হয় আমি বলে দিচ্ছি, আমার ওই 2-3 গ্রাম পরেই আমার বাড়ি, আর আমি এখানে মনসুর আলী কলেজে লেখাপড়া করি। তা বলতেছে তুমি মনসুর আলী কলেজে লেখাপড়া করো, ওখানে চলে যাও, তোমার অনেক বড় ক্ষতি হবে, বারবার বলতেছি তুমি চলে যাও, এই এলাকায় আর ভুল করেও রাত্রে কখনো এসো না। তারপর আমি বললাম যে দাদু আসলে আমি একটা কাজে আসছিলাম, শুনছি যে এইখানে শ্মশান ঘাটে নাকি অনেক কিছু পাওয়া যায়, বিশেষ করে রাত্রে যেদিন অমাবস্যা রাত্রে যেদিন মানুষ পোড়ানো হয় ওই দিন আর কি। তা উনি বারবার আমাকে বলতেছে আচ্ছা তোমাকে বলছি না যে তোমার এখান থেকে চলে যেতে। তারপরে আমি বলছি আপনি কে, আপনার বাড়ি কোথায়, আমি তো আপনাকে চিনি না। আমি তো বললাম যে ভালোভাবে কথা বলতেছি, আপনি হঠাৎ করে এত রেগে যাচ্ছেন। তো উনি বলতেছে তুমি বাজারে অমৃত সাহা নামে একজন লোক আছে, চেনো তাকে? আমি যে হ্যাঁ চিনি তো, কাপড়ের ব্যবসা করে। তো বললো যে হ্যাঁ। তো বলতেছে ওনার বাবাকে চেনো? আমি বলছি যে না তো, ওনার বাবাকে তো চিনি না, মনও জানি না। তো বলতেছে আমি ওনার বাবা। তো বলছি যে ওনার বাবা এত রাত্রে আসছেন, তো ওই যাকে পোড়ানো হয়েছে বিকালে সে কি আপনার আত্মীয়? তো বলছে যে তোমার এত কিছুই জানার দরকার নাই, আমি বলছি তুমি চলে যাও, আর একটা সেকেন্ড এখানে দাঁড়াবে না। আমি বলছি যে আমি এত কষ্ট করে আসলাম এত দূর থেকে, তো আমার কাজটা আমি করে যাই, আপনার তো আমি কোনো ক্ষতি করতেছি না। এই কথা বলার পরে উনি আমার মানে মুখের উপর একটা চড় মেরে দেয়। তো চড়টা এরকম ভাবে মারে যে আমার মনে হলো একটা বাতাস এসে আমার মুখে লাগলো। আচ্ছা। আর একটা মানুষ যে একটা চড় মারবে সেখানে তো একটু চাপ লাগবে বা শব্দ হবে, একটা কোনো শব্দ নাই, কোনো চাপ নাই, কিন্তু যে মনে হচ্ছে যে কাটা জায়গায় মরিচের গুঁড়া বা লবণ ছিটাই দিলে যেরকম জ্বালা পোড়া করে আমার মুখটা ওইরকম পুড়ে যাচ্ছে। আমি অবাক হয়ে যাই, মানে ব্যথাও পাচ্ছি আবার অবাক হয়ে যাই যে এটা তো মানুষ হওয়ার কথা না, মানুষ একটা চড় মারবে। যেহেতু এটুকু মাথায় আমার সবসময় কাজ করতেছে যে কোনো শব্দ হলো না, কোনো মানে চাপ লাগলো না, একটা বাতাসের মতো লাগলো আর এরকম হয়ে গেল, তখন আমি প্রচন্ড ভয় পেয়ে যাই যে কি হতে পারে এটা আর কেন। আর আমার মাথায় কাজ করতেছে অন্যটা, আমার তো চিন্তাই হলো সিঁদুরের কৌটাটা, যে আমি যেটা নিতে আসলাম আর এরকম একটা ঘটনা। তারপরে উনি বলতেছে যে উল্টা ঘুরে এক দৌড়ে চলে যাবা, খেয়াঘাটে যাওয়ার আগ পর্যন্ত আর আমার এদিকে তাকাবে না। আমি বলতেছি আমি উনার যখন চড়টা মারছে তখনই আমার তো বুঝতে পারছি যে উনি আসলে মানুষ না, মানুষ হলে তো মানুষের চড় এরকম লাগার কথা না। তো তারপরে আমি বলতেছি আমি একটা কাজে আসছিলাম, আচ্ছা আমি চলে যাচ্ছি আর আসবো না কখনোই। পরে উল্টা ঘুরে দৌড় দিছি, দৌড়ায় খেয়াঘাটে যাই নাই, খেয়াঘাটে যাওয়ার আগেই আমি তাকাই দেখছি যে কি এটা। তা এখন দেখলাম যে ওইখানে যে জিনিসটা দেখলাম সেটা আমি একদম মানে হঠাৎ করে এরকম দেখে আমি প্রচন্ড ভয় পেয়েছি, মানে মনে হচ্ছে যে কলিজা কেটে যাচ্ছে এরকম একটা বিষয়। তো দেখি যে প্রায় 20-30 ফুট লম্বা একটা মানুষ, মানুষই বলা যায়, কালারটা নর্মাল মানুষের মতো না, অন্ধকার রাত হলো খয়েরি কালারের মতো মনে হচ্ছে, একটা দেহ আকৃতি এরকম 20-30 ফুট লম্বা হবে। তা ওই যে শ্মশান ঘাটে যে কিছু যে ব্যক্তির পুরানো হয়েছে আর কি বিকালবেলা, তো ওনার যে আসবাবপত্র ওখানে রেখে গেছে, বেডশিট বালিশ বিছনা চালক কাঁথা টাথা যা আছে এগুলা, তো ওইগুলো সব নিয়ে পানিতে ফেলে দিল। আর হচ্ছে যে ওই মুহূর্তটা মানে আমি তো ভাবতেছি যে এখন যে অত বড় লম্বা যদি আমার দিকে সে চলে আসে, আমি যে তাকাইছি, আমাকে তো বলছে যে খেয়াঘাটে যাওয়ার আগ পর্যন্ত ওইদিকে তাকানো যাবে না। তো তখন আমি দেখলাম যে খেয়াঘাটের পাশ দিয়ে আবার লোকালয় মোটামুটি অনেকের জনবসতি আছে। তা আমি মানে যখন দেখলাম যে ভিতরে আমার কলিজাটা একদম মনে হচ্ছে যে বের হয়ে যাবে এরকম পরিস্থিতি আর কি, ওই রকম অবস্থায় দেখে। তো তারপরে আমি ওখান থেকে একটা দৌড় দিই, খেয়াঘাট ঘাটের পাশে আমার একটা ফ্রেন্ডের বাসা আছে, হাবিব নাম। তা ওদের বাড়িতে যে ওই জানলাটা খোলা থাকে নর্মালি, ওই সময় সেপ্টেম্বর অক্টোবরের দিকে ঘটনা, সেপ্টেম্বর জুন মাসের ঘটনা আর কি। তা তখন আর কি আমি ওদের ওখানে জানলা দিয়ে ওকে ডাক দেওয়ার পরে ওদের বাড়ি থেকে লোকজন আসে যে এত রাত্রে আমি এখানে কেন কি করতে আসছি। তা বলছিলাম একটু ঘুরতে আসছিলাম এদিকে, তা শ্মশান ঘাটের ওখানে এরকম এরকম ঘটনা দেখলাম, দেখে তো খুব ভয় পেয়ে গেছি। তা বলছে যে এই শ্মশান ঘাট তো অনেক পুরাতন শ্মশান ঘাট, এই রাস্তা দিয়ে নর্মালি রাত 11টার পরে কেউ কখনো যায় না, সবসময় কোনো না কোনো ভৌতিক কাহিনী ঘটতেই থাকে এখানে। তারপরে ওই ফ্রেন্ডের আম্মু আর কি আমার জন্য লবণ পানি দিল, লবণ পানি খেয়ে
তো মোটামুটি একটু তখন সুস্থ হলে অনেক লোকজনের মধ্যে তখন একটু আর কি স্বাভাবিক মনে হচ্ছে। তো ওই রাত্রে আমি হাবিবের ওখানে ঘুমাই, তারপরে সকালবেলা ওখান থেকে চলে যাই। এরপরে এই ঘটনা মানে এই কাহিনী, ওই সিঁদুরের খোঁড়ার কথা আমি একবারেই ভুলে যাই। যতই চিন্তা করি যে না আমার ওইটা লাগবে, তখন মনে পড়ে যে লোকটাকে দেখলাম বিশেষ করে 20 থেকে 30 ফুট লম্বা, আর মুখের আকৃতি তার দেখতে পারিনি ওই মুখ। তো যাই হোক ভাই, এরপরে আমি আর কখনো ওই ঘাটে বা ওই শ্মশান ঘাটে আর বাট যা কিছু ঘটেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তালহা, পুরান ঢাকা মিটফোর্ড থেকে আসছি। জি। তো রাসেল ভাই, ঘটনাটা আমার ছোটবেলা, আমার বয়স তখন 4। আমরা তখন পুরান ঢাকার একটা বাড়ি, আমি বাড়ির অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আমরা এখন যেখানে আছি তার পাশের এলাকার নাম হচ্ছে আগানবাব দেউরি। আচ্ছা। তো আমরা যে বাড়িটাতে উঠি, সেই বাড়িটা যখন আমরা উঠি, তখন যদি আমরা জানতাম এই বাড়িটার সম্পর্কে তাহলে আমরা কখনই এই বাড়িতে উঠতাম না। তো আমার বয়স তখন 4, আমরা বাড়িটাতে যখন উঠি, তো একদিন বিকেলের কাহিনী। বিকেলবেলা আমি একটু বলে রাখি যে রাসেল ভাই, এখন তো বর্তমানে যে বাড়িগুলো হয়, বাড়ির জানালাগুলো সাধারণত থাই গ্লাসের হয়। তো তখনকার বাড়িগুলোতে বা এখন ওই বাড়িতে যে জানালাগুলো আছে, সেগুলো হচ্ছে আপনার 4টা খোপ করে যে জানালাগুলো তৈরি করা হয়, আগে বা হতো বা এখন অনেক জায়গায় আছে পুরান ঢাকার। তো সেই ধরনের জানালা ছিল। এই বাড়িটার শেপটা ছিল যে প্রত্যেকটা ফ্ল্যাটের সামনে একই বারান্দা, অনেক লং একটা বারান্দা ছিল, সব ফ্ল্যাট থেকে বের হলে একটাই বারান্দা পড়ে। সেই বারান্দা আমি একদিন বিকালবেলা খেলে, আমাদের ফ্ল্যাটের বারান্দামুখী যে জানালাটা ছিল, সেই জানালাটার একটা কাঁচ আমি ভেঙে ফেলি। বল লাগার কারণে সে একটা জানালা ভেঙে যায়। তো যেহেতু বল লাগে, পুরো জানালা তো ভাঙে না, মাঝখান দিয়ে একটু ভাঙে, বাকি জায়গা কাটা হয়ে থাকে। তো সেই জিনিসটা যেহেতু রিস্কি, আমি এই জন্য বাকি পুরো জানালাটা সমান করে ভাঙি। তো ভাঙার পর জানালাটা পিছন দিক থেকে, আমার ঘরের ভিতর থেকে, আমরা যে ছোটবেলায় সিলেটে লেখার জন্য চক দিয়ে যে সিলেটে লিখতাম, 4 কোনা সিলেট ছিল, সেই সিলেট দিয়ে আমি ওই জানালাটা ঢেকে দিই। আর ওই বাসা যেহেতু অনেক পুরনো, বাসার মিস্ত্রি বা দারোয়ান কাউকে বললে যে জানালা লাগাই দিয়ে যাবে, কাজটা লাগাই দিয়ে যাবে, এমন বাসার ব্যবস্থাপনা তেমন ভালো ছিল না। তো সেদিন রাতের বেলার কাহিনী রাসেল ভাই, আমার বাবা ব্যবসার কাজে ঢাকায় ছিলেন না, ঢাকার বাইরে ছিলেন, খুলনাতে। বাসায় আমার মা ছিলেন, আমি ছিলাম, আর আমার খালামণি ছিলেন। আর আমার খালামণির কোলে আমার ছোট্ট বোন তখন নবজাতক শিশু, 2-1 সপ্তাহ হয়তো হয়েছিল। হয়তো এই কথা অনেকে জানেন বা জানেন না যে নবজাতক শিশু বা নতুন বাচ্চা যে ঘরে থাকে, সেই ঘরে সাধারণত একটু ছোটখাটো একটু ঝামেলা হয়েই থাকে। তো এই কারণে বাচ্চাদের গলায় কিংবা কোমরে তাবিজ বেঁধে দেওয়া থাকে। এমনিতেই বাসায় ঝামেলা, তার প্রতি তারপর আবার আমার ছোট বোন। তো সেদিন রাতের বেলার কাহিনী রাসেল ভাই, রাত 3টার দিকে আমার মা দেখতে পারেন যে জানালার ওই পাশে সাদা কাপড় পরা, খুব লম্বা, আমাদের জানালার সাইজটা অনেক ওয়াইড ছিল, কেউ যাচ্ছে আর আসছে। তো আমার মা ভাবতেছেন এত রাতে স্বাভাবিকভাবে এই বাসায় রাত 7টা-8টার পর সাধারণত মানুষ বারান্দায় হাঁটাহাঁটি করে না, কারণ এই বাসার সম্পর্কে সবাই কম বেশি জানে। তো আমার মা ভাবতেছেন রাত 3টার সময় আসার কোনো কথাই না, এখানে কেউ হাঁটাচলা করার কথা। তো আমার মা আমার রুম থেকে বের হয়ে ফ্ল্যাটের আমাদের রুম থেকে বের হয়ে ফ্ল্যাটের মেইন দরজায় গেল। মেইন দরজায় গিয়ে আমার মা দেখতে আমাদের যে মেইন দরজা ছিল, দরজাটা একটু জায়গা ফাঁকা ছিল, কাঠের দরজা। সেই দরজায় দিয়ে দেখতেছিলেন যে সামনে যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটের গেটটা খোলা আছে কিনা। তো এটা দেখতেছেন কারণ ওই ফ্ল্যাটে একটা ছেলে আছে যে জন্ম থেকেই পঙ্গু। ওই ছেলের বাবা এই ছেলের পঙ্গু হওয়ার কারণে মাজার পূজা করতেন, আর মাজার অনেক মান্যটা করতেন তার ছেলের সুস্থতার জন্য। তো সে প্রায় সময় রাতের বেলা বাসায় আসতেন। তো আমার মা ভাবতেছেন যে সে কি না নাকি অন্য কেউ, সেটা দেখার জন্য। তো আম্মু দেখলেন না, ওই বাসার গেট বন্ধ, জানালা বন্ধ, সবই বন্ধ। আম্মু কৌতূহল নিয়ে আবার ঘরে চলে আসছে। ঘরে চলে আসার 5 মিনিট পরে রাসেল ভাই দেখলেন যে ওই ছায়াটা চলাফেরা মুভ না করে একদম আমার যে ভাঙা জানালাটা ছিল, ভাঙা জানালাটার সামনে স্টিল দাঁড়ায় যাওয়ার কিছুক্ষণ পর আমার যে সিলেটটা দিয়ে আমি ঢেকে রাখছিলাম জানালাটা, সেই সিলেটটা ওই জায়গা থেকে ছিটকে যায়, ওই জায়গা থেকে সিলেটটা পড়ে যায় নিচে। আমার মা তখন কাইপা ওঠেন, আমি তো ঘুমানো, আমি কিছুই জানি না, আমি সকালবেলা আমার মার থেকে সব শুনছি। তো তখন রাসেল ভাই আমাদের ঘরে সেই যে ছিল জানালার ওই পাশে, সে আমাদের ঘরে হাতটা প্রবেশ করে। হাতের অবস্থা যদি আমি বলি রাসেল ভাই, আমরা সাধারণত যে পাঞ্জাবি পরি বা যে জামাগুলো পরি, আমাদের হাতে কিন্তু এতটা ঝুল হয় না, কিন্তু ওই যে জামাটা ছিল সাদা কালার, জামাটা প্রচুর পরিমাণ ঝুল ছিল। আর হাতের অবস্থা যদি বলি যে তার নেইল গুলো প্রচুর পরিমাণ লং শার্প ছিল। আর হাতের চামড়াগুলো, আমরা সাধারণত মাছের উপরে যে জিনিসটা, আমরা সাধারণত মাছের আইসটা বলি, তো পিছিয়ে যে জিনিসটা আর কি। তো তার হাতের অবস্থা এমন ছিল। তো বাসায় যেহেতু 2টা বাচ্চা, আর বাসায় কোনো ছেলে পুরুষ মানুষ নাই যে আমার মা তাকে দিয়ে কিছু করাবে। তো আমার মা যদিও ভয় পাচ্ছিলেন, তবু 2টা বাচ্চার দিকে তাকায় সে সাহস করে, প্রোটেকশনের জন্য সাহস করে ছুরি নিয়ে ওই হাতের সামনে যান। হাতের সামনে যে চিল্লা বলে নাই, তুই কি আমি দেখবো। তো তখন হাতটা তেমন কিছু হয় না, হাতটা পিছন দিকে চলে যায়। জানলা থেকে বের হয়ে সে, আমি একটা কথা হয়তো বলিনি যে বাসার 2টা সিঁড়ি ছিল। একটা সিঁড়ি দিয়ে সাধারণ মানুষ সবাই চলাফেরা করতো, আর একটা সিঁড়ি ছিল যেটা বাসার পিছন দিকে, সেই সিঁড়িটা সব সময় বন্ধ থাকতো। তো ওই ছায়াটা জানলা থেকে হাত বের করে
সেই সিঁড়ির দিকে চলে যায়। তো সেদিন রাতের বেলা জাস্ট আমাদের এইটুকুই হয়। ঠিক পরের দিন রাসেল ভাই, একদম ঠিক তার পরের দিনের কাহিনী। আমাদের ফ্ল্যাটে 2-3টা ফ্যামিলি থাকতো, আমরা একটা রুম নিয়ে থাকতাম ঢাকাতে প্রথম। তো আমাদের পাশের ফ্যামিলিতে খুব রাতের বেলা হাজবেন্ড ওয়াইফ রাতে ঝগড়া করতেছে। রাতে ঝগড়া করে তার ওয়াইফ হাজবেন্ডের সাথে করে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে ঠিক সেই দিকে যায় যে দিকের সিঁড়িটা বন্ধ থাকে সবসময়। আমরা থাকতাম 7 তলায়। সেই দিকে গিয়ে সে যা দেখতে পারে যে একটা লাশ আমরা যখন দাফন করার আগে কিন্তু তার উপরের দিকটাও বাধা থাকে, নিচের দিকটাও বাধা থাকে, মানে মাথার দিকটা বাঁধা থাকে, পায়ের দিকটা সব বাধা থাকে। ঠিক সেই বাধা অবস্থায় একটা লাশ দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। তো সে সেটা দেখে মানে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারে না। সে চিল্লাফাল্লা করে তার হাজবেন্ডকে এসে জড়ায় ধরে, ঝগড়া টগড়া সবাই বা এসে জড়া ধরে চিল্লা কান্না শুরু করে। তো তার চিল্লাচিল্লি শুনে যেহেতু আমরা একই ফ্ল্যাটে থাকতাম, আমরা সবাই উঠে গেছি। আর ওঠার পরে উনি বলছেন যে আমি কোনো এইগুলো দেখছি। তো রাসেল ভাই, ওই বাড়িতে এইসব ঘটনা খুবই মানে কমন একটা ব্যাপার ছিল, যারা ওই বাড়ি হওয়ার পর থেকে স্টিল নাও সেটা ফেস করে। এমনকি ওই বাসার আমি 5 নম্বর তলা আর 2 নম্বর তলায় এইসব কাহিনী একটু বেশি হয়। তো রাসেল ভাই, আমার একটা ফ্রেন্ড, মানে আমি গত 2 বছর আগে আমার একটা ফ্রেন্ড ওখানে ভাড়া থাকতো, তার কাছে আমি গেছিলাম, সে 2 নম্বর তলায় থাকতো। তো সে এমন বলেছিলেন যে গরমের কারণে যদি কেউ মানে সাধারণত এই বাসায় গ্রামগঞ্জের মতো, মানে ধরেন গ্রামগঞ্জে যেমন 7টা-8টার দিকে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়, কোনো আওয়াজ টাওয়াজ কিছু থাকে, তেমন এই বাড়ির অবস্থা পুরান ঢাকা থাকা সত্ত্বেও এই বাড়ির অবস্থা এমন ছিল যে 7টা-8টার পরে সাধারণত কেউ বারান্দা বের হতেন না। আর যাতে যত কাজটা ছিল সব দিনের বেলা শেষ করে আইসা পড়তেন। সে রাতের বেলা তার ফ্ল্যাটটা ছিল হচ্ছে আপনার যেদিকে সিঁড়িটা বন্ধ, আমি বলছি যে যেদিকে সিঁড়ি বন্ধ সেই দিকের ফ্ল্যাটে সে তার ভাড়া থাকতো। তো রাতের বেলা সে জানালা খুলে ঘুমায় গরমের কারণে। তো সে যা দেখতে পারে যে একদম পুরো শরীর ঢাকা 6টা মানুষ কফিনে করে কাউকে নিয়ে বারান্দার এই পাশে যাচ্ছে আর এই পাশে আসতেছে। তো সেগুলো সহ্য করতে পারে না, যদিও তার সাহস ছিল, অনেক সাহস ছিল, কিন্তু সে এই ধরনের দৃশ্য মানে বলতে গেলে যতটুকু বা যে দেখতেছে তার অবস্থা একটু বেশি খারাপ ছিল, বলে বোঝানোর মতো না যে অবস্থা কত ভয়ানক। তো এইখানে যাচ্ছে আর ওইখানে আসতেছে, সে সেটা দেখে জানলা বন্ধ করে দেয়। এরকম মানে কেউ জানলা খুলে ঘুমালে সে এরকম কাহিনী ফেস করবেই। এমনকি রাতের বেলা যদি কেউ দরজা খুলেও বের হয়, সে এই লাশ জাতীয় বা মরা মানুষ জাতীয় জিনিসই দেখে, মানে লাশ দাঁড়ায় আছে বা কেউ ঘুমে আছে, কেউ কান্না করতেছে, মরা মানুষ, এইসব টাইপের সব জিনিস ফেস করতো। তো আমরা যখন এই বাসা থেকে চলে আসি, আমরা 4 বছর ছিলাম মোটো এখানে ওই বাসায়। তো আমরা চলে আসার 1 মাস আগে ওই বাসায় 2জন ভাই, মানে আপন 2জন ভাই ওই বাসার দারোয়ান ছিলেন, দারোয়ান বা মিস্ত্রি এমন কিছু ছিলেন আর কি। তো 2জন ভাইয়ের একজন, আমি ঠিক নাম বলতে পারতেছি না, কনফিউজ। তো একজন ভাই 5 তলায়, ওই বাসার একটা ব্যাপার ছিল যে বারান্দায় কোনো লাইট লাগালে সেটা বেশি দিন টিকতো না, সেটা যে কোনো তালাই হোক। তো 5 তলার একটা কাহিনী যে ওই দারোয়ান সে তার চোখের সামনেই দেখতেছিল যে বাসার যে সিঁড়িটা যেদিকে অফ, সেই সিঁড়ির দিকে তার মতোই কাউকে, মানে তাকেই কেউ যেন টেনে হিচড়ে পা ধরে টেনে নিয়ে যাচ্ছে ওই কর্নারের দিকে। আর সে হামাগুড়ি দিয়ে বাঁচার চেষ্টা করতেছে আর খুব কান্না করতেছে। তার মুখে রক্তাক্ত অবস্থা, যেন তার মুখে কেউ আঁচড় দিচ্ছে, তার মুখ রক্তাক্ত, আর সে হামাগুড়ি দিচ্ছে বাঁচার জন্য, কিন্তু সে পারতেছে না, তাকে টেনে নিয়ে যাচ্ছে। আর সেটা সে নিজেই দেখতেছে তার চোখের সামনে, তার মতো কাউকে। তো রাসেল ভাই, আমরা যখন বাসা থেকে চলে আসি, আমি তার বেশ কিছু বছর পর আমার ওই বাসায় যেহেতু আত্মীয় স্বজন ছিল, অনেক পরিচিত মানুষ ছিল, আমি তাদের সাথে দেখা করতে যাই। তো আমি যাওয়ার পরে যে স্যাড নিউজটা শুনি যে আমরা ওই বাসা থেকে চলে আসার কিছুদিন পরে ওই দারোয়ানটার লাশ পাওয়া যায় ছাদে। কে মারছে, কিভাবে মারছে তা কেউ জানে না। যেহেতু এই বাসার অবস্থা খারাপ সবাই জানে, তাই সবাই ধারণা করে নিছে যে এমনই কিছু হবে। মানে মুখের অবস্থা খুবই বিদঘুটে ছিল, এমনকি দেখছে তার চোখও উঠানো, মানে খুবই মানে সহ্য করার মতো না, তার ফেসটা এমন খারাপ ছিল। তো রাসেল ভাই, আমরা ওই বাসা থেকে যখন চলে আসার পর আমরা আমি এখন যে বাসাতে আছি, এই বাসাতে আসার পর পার্সোনালি শুধু আমার সাথে একটা ঘটনা ঘটে। এটা আমি ছোট্ট করে বলি রাসেল ভাই, যে শীতকাল ছিল, সকালবেলা মানে ফজরের কিছুক্ষণ আগে আমি মানে আমার চোখে ঘুম মানে পুরোপুরি নাই, আমি চোখটা মেলেও রাখিনি, আবার পুরোপুরি বন্ধ না, আমতা করে তাকাইছি, মানে আমার সামনে যা আছে আমি ক্লিয়ারলি দেখতেছি। তো আমি দেখতেছিলাম রাসেল ভাই, আমার রুমের যে দরজা থেকে আমার ফ্লোর থেকে পুরো সিলিং পর্যন্ত এমন সাইজের কেউ আস্তে আস্তে আমার কাছে আসতেছে। আর যতই কাছে আসতেছে ততই আমি আমার শক্তি হারাচ্ছি, আমার শরীর আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আমি কোনো কিছু করার সাহস পেতেছিলাম না, কোনো শক্তি পাচ্ছিলাম না। তো আমি ক্লিয়ারলি দেখতেছিলাম রাসেল ভাই যে ওই অবয়বটা আমার সামনে আসার পর আমি যেহেতু খাটের কর্নারে ছিলাম, মানে যেদিক থেকে খাট থেকে নামবে ওই কর্নারে আমি শুয়েছিলাম। তো সেই অবয়বটা কাছে এসে আমরা নামাজের সময় যেভাবে রুকু দিই, মানে কোমরটা যেভাবে ভাঙি, ঠিক সেইভাবে কোমরটা ভেঙে একদম পুরোপুরি আমার মুখের সামনে তার মুখ মিলিয়ে সে
খুব জোরে জোরে গরম নিঃশ্বাস ছাড়তে থাকে, যেটা আমি পুরোপুরি ফিল করতেছিলাম। কিন্তু তার চেহারার দিকে তাকানোর আমার কোনো রকমই সাহস ছিল না। আমি মানে মুখ নাড়া আয়াতুল কুরসি পড়তে থাকি আর মনে মনে সাহস রেখে না, ও আমার কিচ্ছু করতে পারবে না। তো আয়াতুল কুরসি পড়া যখন শুরু করছি আমি, তো তখন দেখলাম যে ওই অগরটা সোজা হয়ে দাঁড়ায় আমার গেট পর্যন্ত গিয়ে মানে দাঁড়ানোর পর সে লাফালাফি করতেছে আমার কাছে আসার জন্য। সে একবার সামনে আসতেছে, একবার পিছনে যাচ্ছে, একবার সামনে আসতেছে, পিছনে যাচ্ছে, মানে ছটফট করতেছে আসার জন্য, বাট পারতেছে না। তো যেহেতু তার আর আমার মাঝে একটা ডিস্টেন্স হয়ে গেছে, সেই কারণে আমি একটু সাহস নিয়ে বসে পড়ি। বসার পর আসলে আমি বলছিলাম না যে শীতকাল ছিল, বাসার ফ্যান বন্ধ ছিল, কোনো দিক দিয়ে বাতাস আসার কোনো কারণ নেই। তো আমি যখন উঠে দাঁড়াই তখন দেখি যে মানে আমার রুমের দরজার পর্দা নড়তেছে, মানে এই মাত্র কেউ গেল আর পর্দাটা নড়তেছে। তো আমার চোখে যেহেতু এটা ভাসতেছে, আমি মাত্র এমন কিছু দেখলাম। তো আমার রুমের বরাবর হচ্ছে আমার বোনের রুম, ছোট বোনের রুম। তো ঠিক তখনই 2-3 সেকেন্ড পর আমার আম্মু ওই রুম থেকে বের হয়। তো আম্মুকে দেখে আমার মানে চোখে যেহেতু আগে জিনিসটা ভাসতেছিল, আম্মুকে দেখে আমি ভয় পেয়ে যাই, আমি কাঁপে উঠে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় ভয়। তো আমার আম্মু আমার কাছে দৌড়ে আসে যে বাবা কি হয়েছে। তো আমি বললাম যে আম্মু এই মাত্র এরকম কাহিনী হয়েছে, যার কারণে আমি এরকম ভয় পেয়েছি। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যাবো আমি স্বাধীন মাহমুদ। আমার জীবনের সাথেই ঘটে যাওয়া আরেকটি ঘটনা শেয়ার করার জন্য আবার বসলাম। 2007 সালের একটা ঘটনা বলবো। আমার এলাকার ঘটনা, একদম চোখের সামনেই ঘটে এবং আমার সাথেই ঘটা ঘটনাটা। তখন বৈশাখ মাস, আমাদের মাঠে পেঁয়াজের মৌসুম চলছিল। তা মাঠের চাষিরা সাধারণত পেঁয়াজ উঠানো বা গরমের সময় দুপুরের দিকে নদীতে গোসল করতো আর কি। তো ওই সময় আমাদের এলাকার একজন লোক নদীতে গোসল করতে যায় 12টার দিকে। তো ওনার গামছা লুঙ্গি নদীর ঘাটে রেখে নদীতে গোসল করতে যায়। আর ওনার বাড়িটা ছিল নদীর ধারে না, নদীর পরে যে মাঠ, ওই মাঠের পাশের গ্রামে। তো এখন দেখা যায় যে সন্ধ্যা হয়ে গেছে, উনি আর মাঠ থেকে ফিরে আসে নাই। তারপরে সবাই খোঁজাখুঁজি করে, কোথাও ওনাকে পাওয়া যায় না। তারপরে একজন বলে যে উনি তো নদীতে গোসল করতে গেছিল, তা আমরা খুঁজে দেখতে পারি যে যেখানে গোসল করতে গেছিল ওইখানে কোনো ক্লু পাওয়া যায় কিনা। এরপরে আমরাও গ্রামের কয়েকজন ওনাদের সাথে আসি, এসে ওই নদীর যেখানে গোসল করতে আসছিল ওখানে এসে দেখি ওনার লুঙ্গি গামছা উপরেই আছে, বাট মানুষ নেই। তা যাদের সাথে কাজ করতেছিল এরা তো বললো যে গোসল তো 12টার দিকেই করতে গেছে, তা এখনো তার গামছা লুঙ্গি এখনো নদীর ঘাটে আছে আর উনি নাই, এখন কোথায়? তা তখন তো সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। তা আমরা বললাম যে মনে হয় নদীতে ডুবে যেতে পারে। আবার ওনার বাড়ির লোকজন বললেন যে উনি তো সাঁতার জানতো না। তো ওই রাত্রে আর কিছু না করে বললাম যে আমরা সকালবেলা সবাই আসি, খোঁজাখুঁজি করে দেখি পাওয়া যায় কিনা। তো তারপরে সবাই পরের দিন সকালবেলা ওই নদীতে ওখানে নেমে, ওখানে অনেকটা পানি, মোটামুটি গভীর আর কি। তা আমরা অনেকেই যারা ভালো ডুবাইতে পারি, তো সবাই ডুবাই দেখলাম যে কোথাও পাওয়া যায় কিনা। তো এইভাবে আমি এক সময় দেখলাম যে একটা জায়গা ওই নদীর ঘাট থেকে অল্প একটু দূরে, অনেক গভীর, তার সেইখানে অনেক নিচে আর কি একটা মানুষের মতো মনে হচ্ছে, হাত পা আছে এরকম। তো আমি উঠে চলে এসে বললাম সবাইকে যে এরকম ব্যাপার, এখানে তো মনে হচ্ছে যাচ্ছে। তো আমার উপর থেকে কিছু দড়ি দেওয়া হলো। তা বললো যে যদি লাশই হয় লাশের পায়ের সাথে বেঁধে দিয়ে আসতে। তা আমি আবারও ডুব দিয়ে ঠিক সেম পজিশনে যে পাওয়ার পরে পায়ের সাথে বেঁধে দিয়ে চলে আসলাম। আসার পরে টেনে ওঠানো হলো। তো ওঠানোর পরে দেখা গেল যে উনি তো ততক্ষণে মারা গেছে, আর অনেক গভীর ছিল ওখান থেকে লাশ হয়তো আরো 5-7 ঘন্টা থাকলে ভেসে উঠতো আর কি। তখনও ভেসে ওঠে নাই। তো তারপরে ওনাকে তো নর্মালি ওই দিনেই দাফন কাফন করা হলো। এটা কোনো নর্মালি আর কি, এটা কোনো কাহিনী না। তো তার কয়েকদিন পরে, প্রায় 10-12 দিন পরে, আমাদের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে একটা ফুটবল ম্যাচের আয়োজন ছিল। শুনছিলাম যে বাইরে থেকে অনেক লোকজন হায়ার করে নিয়ে আসা হয়েছে, অনেক ভালো খেলা। তা আমি বিকালের দিকে সাইকেল নিয়ে ওই নদীর ধার দিয়ে একটা আঁকাবাঁকা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সাইকেল চালায় ওই মাঠে খেলা দেখতে গেছি। তা খেলা সন্ধ্যার দিকে শেষ হয়ে গেছে। এরপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সন্ধ্যা পার হয়ে গেছে। এই সময় আমি একা আবার সাইকেল নিয়ে চলে আসতেছি। তা যে পথ দিয়ে নর্মালি যাওয়া আসা করছি, এই পথটা একদমই ছোট পথ, আঁকাপাকা পথ, চওড়া একদমই কম, জাস্ট মানুষ চলাচল করতে পারে। কিন্তু আমি সাইকেল নিয়ে যাচ্ছি আর কি ওখানে। তা ফিরে আসার সময় ওই পথের 2 পাশ দিয়ে, এক পাশে নদী এক পাশে মাঠ, কিন্তু কোনো বাড়ি ঘর নেই। তা ফিরে যখন আসতেছি কিছু দূর আসার পরে, এখন ওইখানে একটা জঙ্গল কোয়ালিটির কলার বাগান, তারপরে কিছু বাবলা গাছ আছে, এরপরে পুরাতন মেহগুনি গাছ টাছ, ইউক্লিপটাস গাছ, এরকম গাছ টাছ আছে। তো ওখানে আসার পরে দেখি
ওই রাস্তা তো একদম চওড়া খুব কম, তো ওইখানে সাদা কাপড়ে কাফন পরানো একটা লাশ রাস্তার উপর শুয়ে আছে। রাস্তার দিকে লম্বালম্বি ভাবে শুয়ে আছে। যদি আড়াআড়ি ভাবে থাকতো লাশটা, তাহলে সাইকেল নিয়ে আমার ওইখান থেকে আসার সুযোগ ছিল না, নেমে রাস্তার পাশ দিয়ে আসতে হতো, অথবা ওখানে আমার দাঁড়ানো লাগতো। যেহেতু লাশটা শুয়ে আছে লম্বালম্বি ভাবে, পাশে একটু জায়গা আছে, আমি ওইটুকু জায়গা দিয়ে চলে আসি। মানে প্রচন্ড ভয় পেয়ে যায় লাশটা দেখে, যে এরকম মানে রাত তো বেশি না, 7:30 8টা বাজে এরকম সময়। তো এরকম হঠাৎ করে এরকম একটা পরিস্থিতিতে একটা মরা মানুষ কাফন পরানো, তা দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তা কিছু দূর চলে আসি সাইকেল নিয়ে, আসার পরে আবার আরেকটা জায়গা পাই, সেখানেও একটু জঙ্গল কোয়ালিটির, ওখানেও সেম কাহিনী, ওই লাশটা ওখানেও শুয়ে আছে, আর ওইখানেও একটু পাশে জায়গা পাইছি। এইবার আমি প্রচন্ড ভয় পাই। এগুলো সব আপনার চোখের সামনে ঘটছে? একদম চোখের সামনে, আর আচ্ছা। আশেপাশে জনমানব শূন্য, এক পাশে নদী এক পাশে মাঠ। জি। তো তারপরে এইবার মানে অনেক বেশি ভয় পেয়ে যায়, তো যে কারণে সাইকেল নিয়ে আমি খুব দ্রুত চালায় চলে আসি। চলে আসার পরে যখন লোকালয়ে যাই, লোকালয়ে যাওয়ার পরে একটা দোকান ছিল, দোকানের উপর অনেকগুলো মানুষ বসেছিল। তো ওই সময় গ্রামে বিদ্যুৎও নাই। তো ওখানে যাওয়ার পরে আমি সাইকেল থেকে নিচে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। আচ্ছা। জ্ঞান হারায় ফেলার পরে তো ওখান থেকে আমার বাড়িতে নিয়ে যায়, মাথায় পানি দেয়। পরের দিন সকালবেলা জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে সবাইকে ঘটনা বলি যে এই কাহিনী দেখলাম। তখন সবাই বললো যে না, এই পথে তো অনেকেই যাতায়াত করে, সন্ধ্যার পরেও তো গেছে, কিন্তু কারো চোখে এরকম কিছু পড়ে নাই। তো আমি কেন এরকম দেখলাম? হতে পারে আমার চোখের ভুল, অথবা থাকতেও পারে কিছু, কারণ মানুষের প্রয়োজন ছাড়া তো এদিকে যায় না, সবাই লাইট নিয়ে যায় সাধারণত, টর্চ লাইট গুলা, যে কারণে কারো চোখে হতে পড়ে না। আমিও ভাবছি যে নর্মাল মানুষ তো, কারণ গ্রামে যখন বসবাস করি অনেকের কাছে অনেক ধরনের ভৌতিক গল্পগুলো শুনি, তারপরে মনে হয় নর্মাল এগুলো আছে এবং সবার সাথেই মাঝে মাঝে হয়তো ঘটে। ওকে। তো এইভাবেই আমি বিষয়টা নর্মাল ভাবেই মেনে নিই। তো এর কয়েকদিন পর, 1 সপ্তাহ মতো পরে, আমি একদিন রাত্রে স্বপ্নে দেখি যে একজন দরবেশ কোয়ালিটির মানুষ, তার হাতে একটা তসবি আছে, মাথায় জুব্বা পরা, মানে খুব সুন্দর একজন মানুষ। তো উনি আমি ঘুমাই রয়েছি, আমাকে ঘুম থেকে ডেকে উঠে বলতেছে যে তুই ওখান থেকে না, বলতেছে যে তুই আমাকে কেন উঠালি না, ওনাকে উঠালি, আমাকে কেন উঠালি না। তো এই কথাগুলোই বারবার বলে যাচ্ছে উনি। তা এই কথাগুলো বলার পরে আমার ঘুম ভেঙে যায়। তখন ঘুম ভেঙে যাওয়ার পরে তো আর কাউকে দেখি না, কিন্তু আমি ভাবি এই ধরনের স্বপ্ন কেন দেখলাম, এই স্বপ্নের পিছনে কি কারণ থাকতে পারে, কি উদ্দেশ্য থাকতে পারে। তারপরে আবার ভাবলাম যে স্বপ্ন তো স্বপ্নই, কত স্বপ্নই তো মানুষ দেখে, সব যে সত্য বা এর পিছনে কারণ থাকতে হবে তাও তো না। তো এই ঘটনা মানে এই স্বপ্নটা আর কাউকে কিছু বলি না। তারপরে আরো 1 সপ্তাহ চলে যায়, এরপরে ওই সেম স্বপ্নটা আবারও দেখি, আর ওই একই কথাই বলে, সেম মানুষটাই এসে আমাকে বলে যে তুই ওনাকে উঠালি, আমাকে কেন উঠালি না। আচ্ছা, এটা স্বপ্নের মধ্যে? হ্যাঁ, স্বপ্নের মধ্যে। এবং উনি এই কথাগুলো 2-3 বার বলে তারপরে আমার ঘুমটা ভেঙে যায়। এবং স্বপ্নটা এরকম ছিল যে আমি ঘুমায় রয়েছি, উনি এসে আমাকে ঘুম থেকে জেগে তুলতেছেন। তো 2 বার যখন দেখলাম স্বপ্নটা, তখন আমি আমাদের যে মসজিদের ইমাম সাহেব, ওনার সাথে ঘটনাটা শেয়ার করি, যে আমি তো ওনাকে ভাইয়া বলেই রাখি, যে বলি যে ভাইয়া এরকম তো দেখলাম 2 বার করে, তো এই স্বপ্নের কি কোনো মানে আছে, ব্যাখ্যা আছে? তো উনি বললেন যে না, এই ঘটনার আগে আমি ওই লাশের কথাও বলি যে আমি ফুটবল খেলা দেখে আসতেছিলাম, তো পথে দেখলাম যে এরকম একটা লাশ শুয়ে আছে আর কাফন পরানো, কিন্তু আমি তো অনেক ভয় পেয়ে ওই লাশের পাশ কেটে চলে আসি। 2 বার করে 2 জায়গায় সেম জিনিস দেখে তারপরে সাইকেল অনেক দ্রুত চালায় এসে লোকালয়ে আসার পরে জ্ঞান হারিয়ে ফেলি। তো উনি বললো যে না, ওই ঘটনার সাথে তো এই স্বপ্নের কোনো মিল নাই, এর এমনি মনে হয় দেখছো, তোমার হয়তো মনের মধ্যে ওইখানে ওইটা দেখে ভয় পাও খুব, রাত্রে হয়তো এই জন্য আজে বাজে স্বপ্ন দেখো। আমিও ভাবলাম যে হয়তো বা হতে পারে। তো আরো 1 সপ্তাহ চলে গেছে, এরপরে সেম স্বপ্নটা আবারও দেখি, একই মানুষ এসে আমাকে বলতেছে ঘুম থেকে জেগে উঠে যে তুই ওনাকে উঠালি, আমাকে কেন উঠালি না। তো এই আমার কাছে মনে হয় যে না, এটা তো আসলে নর্মাল কিছু না। আমি তো কতই স্বপ্ন দেখি, আর ঘুমালেই মানুষ স্বপ্ন দেখবে স্বাভাবিক, কিন্তু এই ধরনের অদ্ভুত স্বপ্ন, একই স্বপ্ন বারবার দেখা, এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে, উদ্দেশ্য আছে। তো তখন আমি আমাদের বাড়ি থেকে একটু দূরে, 4-5 কিলোমিটার দূরে একটা বাজার আছে, ওই বাজারে একটা বড় মসজিদ আছে। সেই মসজিদের ইমাম সাহেব অনেক নাম করা মোটামুটি। আমি ওনার কাছে যে বললাম যে আঙ্কেল, আমি তো আসছিলাম ওই গ্রাম থেকে, তো আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, বলো কি সমস্যা। তারপরে আমি ওনাকে সবটা বললাম খুলে, বিশেষ করে ফুটবল খেলা দেখার দিন থেকে শুরু করে 3 বার একই স্বপ্ন দেখলাম, সবটা পুরোটা তাকে খুলে বললাম। তো উনি বলতেছে যে এই ঘটনার সাথে
এই স্বপ্নের কোনো মিল খুঁজে পাচ্ছি না, কিন্তু স্বপ্ন একই স্বপ্ন, বারবার দেখা, একই মানুষকে দেখা, আর হচ্ছে যে একই কথা বলা, মানে অন্যরকম কিছু হচ্ছে না। তো 3বার যখন দেখছো, অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। তুমি আরো যদি কিছু হয়ে থাকে বা আগের কোনো ঘটনা থাকে, সেটাও আমার সাথে শেয়ার করতে পারো। তো তখন আমি ওনাকে বললাম যে ওই যে আপনি তো হয়তো জানেন যে প্রায় 1-1.5 মাস আগে আমাদের এলাকায় একজন মানুষ নদীতে ডুবে মারা গেল। আগের দিন মারা গেল, পরের দিন সকালে তো আমরা খোঁজাখুঁজি করে বের করলাম। তা আমি তো ওই দড়ি বেঁধে দিয়ে আসছিলাম ওনার পায়ের সাথে। তো এখন তো এই ঘটনা যখন বললাম, তখন উনি বললো যে হ্যাঁ, এইখানেই কাহিনী থাকতে পারে। সেটা হলো যে ওই যেখানে লাশটা ছিল, যেখান থেকে আমি দড়িটা বেঁধে দিয়ে আসছি পায়ের সাথে, হয়তো ওখানে আরো কেউ আছে, বা ওখানে আরো কোনো ডেড বডি থাকতে পারে, অথবা অন্য কোনো কাহিনী আছে। তাছাড়া এই কথা কেন বলবে যে তুই উনাকে উঠালি, আমাকে কেন উঠালি না, মানে এই কথার সাথে উনি আর কি এইভাবে আমাকে মিলে দিলেন। তারপরে আমি বাড়িতে এসে আমার বাবাকে বললাম যে এই ব্যাপার, তো উনি তো হুজুর তো এইভাবে বলছে। আমার বাবা আমাদের গ্রামে যে জেলেরা আছে নদীতে মাছ ধরে, তো ওদের বললো যে তোমরা একটু এখানে জাল ফেলে দেখতে পারো যে এখানে কিছু পাওয়া যায় কিনা, মানে যেখানে ওই লোকটা আর কি ডুবে মারা গেছিলেন। তারপরে পরের দিন আর কি ওখানে জাল ফেলা হলো। জাল ফেলানোর পরে প্রথমবার কিছুই পাওয়া গেল না। পরে ঘাট থেকে আরেকটু দূরে আবারও জাল ফেলানো হলো। একদম যে জাল ফেলে ওই নদীতে যাই থাকলে এখন উঠে চলে আসে ওই জালগুলোতে নর্মালি। তো তারপরে এখন ওইবার জাল উঠানোর পরে দেখা গেল যে একটা প্লাস্টিকের একটা বস্তার মুখ বাঁধা, এরকম একটা বস্তা পাওয়া গেল। তারপরে বস্তা উপরে নিয়ে আসে, বস্তার মুখটা খোলা হলো। খোলার পরে দেখা যায় যে ভিতরে কিছু হাড়, মানুষের বোঝাই যাচ্ছে যে হাতের হাড়, পায়ের হাড়, এরকম আর কি, যে হাড় গোড়। তো তখন সবাই দেখে বলল যে নদীতে তো অনেক সময় কত জায়গায় কত মানুষ নিখোঁজ হয়, মারা যায়, হয়তো বা এই লোকটাও কারো না কারো হাতে বা অন্য কোনো এলাকা থেকে মারা গেছে, পরে বস্তায় পরে নদীতে ভাসায় দেওয়া হয়েছে, বা এরকম হতে পারে। তা অনেক পুরাতন হয়তো, যেহেতু শুধু হাড় ছাড়া আর কিছু নাই ওখানে। তো তারপরে ওই হাড়গুলাই আর কি ওখানে কাপন টাপন করে আর কি আপনার আমাদের এলাকাতেই কবর দেওয়া হলো। আর এরপরে তো ওই হুজুর বললেন যে দেখো কাহিনী মিলে গেছে, এরকমই কিছু একটা হয়েছে, হয়তো বা তাকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে, তারপরে নদীতে এইভাবে ভাসায় দেওয়া হয়েছে। একজন ভালো মানুষও হয়তো ছিল, যেহেতু স্বপ্নে দেখা গেছে একজন খুব ভালো মানুষ মনে হচ্ছে আর কি ওনাকে দেখে। তা এরকম হতে পারে যে তোমার মাধ্যমেই হয়তো যে তাকেও তো একটু ভালো জায়গা বা ভালো মাটিতে কবর দেওয়ার সুযোগ আসার কথা। তো এইভাবে হয়েছে, ওই লোকটার উছিলা এইভাবে হয়ে গেছে। তো তারপরে এই স্বপ্ন আমি আর এরপরে দ্বিতীয়বার কখনো জাস্ট দাফন হওয়ার পর থেকে আপনি আর এই স্বপ্ন এই স্বপ্ন আর দেখি। এবং আমি এগুলো নর্মাল যে হ্যাঁ এটা হতেই পারে, কারণ ছোটবেলায় এত গল্প শুনছি মানুষের কাছে যে এইগুলা তখন স্বাভাবিকই সবকিছু, অস্বাভাবিক হওয়ার মতো কিছু নেই, যে সবার সাথেই ঘটে, আমার সাথেও ঘটতে পারে। আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী অতিথির কাছে। নতুন অতিথি, তার নামটা প্রথমে জানতে চাইবো এবং তারপরে তার ঘটনায় যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিশান, এসেছি মহক থেকে। আমি যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের ফিয়ান্সের সাথে ঘুরে যায়। তো ভাইয়ের নাম ইমরান, উনি একজন মালয়েশিয়ান প্রবাসী। তো বেশ কয়েক বছর আগে উনি বাইরে বাংলাদেশে আসে এবং ওনার 3 ফ্রেন্ড মিলে ওনারা কক্সবাজার ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। তো ওনার নাইটে রওনা দেয় একটা মাইক্রোকে একটা ছোট গাড়ি নিয়ে, প্রাইভেট গাড়ি নিয়ে। তো যথাযথ ওনার গাড়ি চলে রাতে। তো ঘটনা যখন করে তখন প্রায় 2টা থেকে 3টা, আচ্ছা, আড়াইটার মধ্যে। তো যখন কুমিল্লা থেকে চিটাগাং যে হাইওয়েটা, যাওয়া হাইওয়েটা, ভাইয়া কিন্তু মানে ওই রুটে কক্সবাজার মানে বেশ কয়েকবার গেছেন। তো উনি জানেন যে এখানে সোজা রাস্তা, আর কোনো ইয়া নেই, মানে এই রুটটা আমি চিনি, সোজা একটা রাস্তা। তো রাত 2টা থেকে 3টা বাজে, তখন হঠাৎ করে ওনার গাড়িটা, আগে 3 জন ছিল কিন্তু একটা ওজন ছিল, গাড়ি একটা ভর ছিল, কিন্তু ওই সময় মানে মনে হচ্ছে না গাড়িটা আর ভারী হয়ে গেছে হঠাৎ করে। এবং ওই জিনিসটা মানে স্বাভাবিক নিলেন, অত চিন্তা করলেন না। বাট কিছুক্ষণ পরে যেটা হলো যে আমার গাড়িটা হঠাৎ করে চলতে আস্তে আস্তে ব্রেক করলো। ইটস লাইক আপনি যখন চলতেছে এবং হঠাৎ করে কাউকে ধরলে যেরকম একটা ঝাঁকুনি দেয় না, বেশ কয়েকবার ঝাঁকুনি দিচ্ছে। তো উনি হয়তো ভাবলেন যে রাতে ড্রাইভ করতেছে, ওনার ঘুম আসতেছে, এই জন্য আর কি উনি এসে ফিল করতেছে। তো উনি গাড়ি থামিয়ে ওনার ফ্রেন্ডকে বললেন যে তুই গাড়ি চালা, আমার ঘুম আসতেছে, মানে আমি ঠিক ফিল করতেছি না। তো ওনার ফ্রেন্ডও সে মানে গাড়ি চালাতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পরে মানে একই ঘটনা করছিল, যে গাড়ি এখন ঝাঁকু দিচ্ছে। তো হঠাৎ করে বেশ কিছু তো যাওয়ার পরে মানে দেখলো যে সামনে যে সোজা রাস্তাটা, ওটা হঠাৎ করে দ্বিভাগ হয়ে গেছে। আচ্ছা। তো ওনারা ওখানে গাড়ি ব্রেক করছিল। ভাইয়া কিন্তু জানে যে এখানে মানে এটা সম্ভব না, রুটটা সোজা কিন্তু সম্ভব না।
তো ওনারা ওখানে থামিয়ে সবাই বুঝতে পারলো যে ঘটনাটা মানে এটা নর্মাল না। তো ওনারা অনেক দৌড় পড়লো এবং প্রায় 4-5 মিনিট আপনার গাড়ির হর্নটা ধরে রাখলো, এরকম মানে বারবার বাজাচ্ছিল। তো 4-5 মিনিট পরে রাস্তাটা আবার সোজা গেছে। তো ওনার যথারীতি আবার যাত্রা শুরু করছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখে যে রাস্তার কিনারে কিনা মাঝখানে, ওই ঠিক বলতে পারেনি, মানে আমার ঠিক মনে আসে না, অনেক আগে ঘটনা। তো তুমি বললো যে একটা সাদা অবয়ব রাস্তায় ওখানে দাঁড়ায় আছে। তো ওনারা গাড়ি ওখানে থামালেন, থামিয়েও মানে ওখানে আপনার অনেক দৌড় পড়লেন এবং লাইট অফ অন, তারপর হর্ন দেয় এবং বেশ কিছুক্ষণ পরে ওনারা চলে যায়। তো ওনারা এবার ভীষণ ভয় পেয়ে যায়। তো ওনারা কিছু যে একটা টমলে মানে মেয়েরা তো মানে শাড়িটারি পরে ছবি তো মানে সাথে শয়তানি করবে আর কি, ছবি না সরি শয়তানি করবে। তো মামি ওকে বাবার নিষেধ করে যে না তোমরা যেও না। বাট ওরা ছোট মানুষ, ওরা গেছে। তো ওখান থেকে আসে 10টা 10:30 বেজে। তখন মামি বলে যে আরেকটা জিনিস হচ্ছে ওদের জন্য একটা রুম সেট করে রাখা যায়, মানে রাতে ঘুমাবে। সেটা হচ্ছে একদম কোন একটা রুম এবং ওটার পাশে তাল গাছ। তো ওই রুমটা কিন্তু আগে থেকে সেট করো। বাট ছাদের থেকে আসার পরে মামি বললো যে না তোমরা ওই রুমে ঘুমাবা না, তোমরা আমাদের সাথে আমাদের রুমে ঘুমাবা, আমরা উপর নিচে মানে অ্যাডজাস্ট করে ঘুমাবো। মামি হঠাৎ করে মানে এই ডিসিশনটা পাল্টায়। তো ভালো কথা, রাতে ঘুমায় রাত তখন আনুমানিক 2টা কি 2:30 এরকম। তো নিচে ওর মামা ছিল, মামা আর মামি, আর উপরে বাচ্চারা যারা ছিল। আচ্ছা। তো হঠাৎ করে মামা দেখে যে মানে ও উঠে আপনার পাশে ওর খাট থেকে নামলে একটা টেবিল নেই, মানে টেবিল ফ্যান। তো ওইটা যখন ক্রস করবে মানে ক্রস করতে হবে, ক্রস না করে নামতে হবে না। তো ওইটা ক্রস করে যখন সে যায় তখন একটা শব্দ হয় এবং ওই শব্দেই মানে মামার ঘুম ভেঙে যায়। তো মামা দেখে যে মানে ও ভুলে রেখেছিল হচ্ছে আপনার ও ছাদের দিকে যাচ্ছে। ছাদের দিকে কি হলো কি, ওর রুম, তারপর বারান্দা এবং তারপরে ছাদে যেতে হলে একটা বারান্দা, লম্বা বারান্দা ক্রস করতে হবে। তো দেখলো মানে মেন গেটের কাছে যাচ্ছে। তো মামা জিজ্ঞেস করলে মা তুমি কোথায় যাচ্ছ? তো ও একবার 2বার বলার পরে একবার তার কাছে পিছনে তাকে বলে যে পানি খেতে, আমার তৃষ্ণা পেয়েছে, আমি পানি খেতে যাচ্ছি। কিন্তু পানি খেতে হলে ওকে ডান দিকে যে ডোরটা ওখান দিয়ে যেতে হবে, ওদিকে কিচেন। বাট সে বাম দিকে যেখানে বেলকনি এবং তারপরে ছাদ সেখানে গেল। তো 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 ওদিকে গেল, মানে বেলকনি ঢুকলো। আর বলে রাখা ভালো যে আপনার বেলকনির পরে যে ছাদের যে দরজাটা, ওইটা আগের দরজা কিন্তু উপরে ছিটকানি ছিল রাস্তাতে। আর ওর মানে ইমেজের শর্ট, আর ওর পক্ষে কখনো মানে ওইটা খোলা সম্ভব ছিল না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ছাদে সবসময় তালা মারা ছিল এবং মানে 2টা লক করা ছিল আর কি। তো মামা উঠে আস্তে আস্তে দেখে যে ও অলরেডি ছাদে চলে গেছে। তালা মারা দরজা তালা খোলা এবং উপরের চিটকানিটা খোলা এবং ও ছাদে মানে সামনে আগাচ্ছে। তো মামা ওকে পিছন থেকে ধরে ঝাঁকুনি বলে যে তুমি কোথায় যাচ্ছ? তো বলে আমি পানি খাবো। তো বলে পানি খেতে ওখানে কেন? বাট ও কিছু বলে না, ও তাকায় থাকে। তো মামা তখন বুঝতে পারে যে না বিষয়টা অন্যরকম। তো মামা ওকে জড়িয়ে ধরে অনেক দৌড় করে এবং দৌড় পর কিছুক্ষণ পরে সেন্সলেস হয়ে যায়। তো তারপরে ওকে যথারীতি বাসায় নিয়ে আসে এবং মানে ওই রাতে আর ঘুমায় না, সব পানি টানি দিয়ে অনেক ওর পাশে পড়াশোনা শুরু করে। মামা বুঝতে পারছে কারণ এই পাশে নাকি আগে অনেক ঘটনা করেছে প্যারানরমাল। তো এরপরে 1-1.5 মাস ওর অনেক জ্বর হয়, কিন্তু অনেক ডক্টর হসপিটাল নেওয়া হয়, কোনোভাবে জ্বর সারে না। অনেক মানত করা হয়। তো একদিন হঠাৎ করে ওদের পাশে একটা ফকির মতো একজন আসে। তো এসে বলে ওর মাকে, ওর মা দরজা খুলে বলে আমার কিছু দে। তোর মা নাকি তখন মানে ওনাকে 10 টাকা দিয়েছিল। 10 টাকা দিয়েছিল। তো উনি চলে যায়। এই ঘটনা হওয়ার 1 থেকে 2 দিন পরে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং এটা আজ মানে মিরাকল যে কাজ ডাক্তাররা এটা ধরতে পারে না, অনেক জ্বর এবং ওই ঘটনার পরে ওরা সুস্থ হয়ে যায়। তো ভালো কথা, সুস্থ হয়ে যায় এবং ওকে আরেকটা হুজুর পড়ে। তো হুজুর ওকে বলে যে তুমি সাবধানে থেকো, তোমার সাথে খারাপ কিছু আছে, তুমি একটু সাবধানে থেকো। তো মাথায় নেয় না আর কি। তো এরপরে বেশ কয়েকদিন যায়, মাসখানেক যায় এবং তারপরে চলে যায়। এবং বেশ কয়েক বছর পরে একদিন বিকালে ওদের ছাদে উপর চিলেকোঠা ছাদ। তোরা বিকালে ছাদে উঠে বাচ্চা কাজিনরা মিলে শয়তানি করে। তো সন্ধ্যার সময় মানে যখন আজান দিবে তখন ওরা ছাদে, আর নিচে তো আমরা রাখতেছে তোর নাম। তো কি জানে কিনারে চলে গেল, কিনারে নিচে যখন তাকাইছে তোর মনে হলো যে কে জানি পিছন থেকে একবার ধাক্কা দিয়ে আবার ট্রেনে আসছে। তো এটা ফিল করলো আর কি।
ফিল করার পরে এরকম এবং ওই দিন রাতে ওরকম কিছু বাজে স্বপ্ন দেখে এবং 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 এরপরে আবার সেই জ্বর, সে বেশ কয়েকদিন জ্বর টর হলো। তো এবার ওর মা ওকে একবার হুজুরের কাছে নিয়ে গেল। তো হুজুর বললো যে সব শুনে বললো যে না, ওর সাথে দুইটা জিন আছে, একটা ভালো একটা খারাপ, আর এরা কখনোই ওকে ছেড়ে যাবে না। ঠিক আছে। তো তারপর হুজুর ওরকম অনেক তাবিজ দিল। তো তাবিজ যতদিন থাকতো ততদিন কিছু হতো না, বাট তাবিজ গেলে আবার সমস্যা হতো। তো এরকম কয়েক বছর কেটে যায়, এভাবে চলতে থাকে আর কি, অনেকদিন চলতে থাকে। এবং এবার এর মাঝে শুধু ওই না, ওদের পুরো ফ্যামিলি এর জন্য সাফার করে। মানে ওর পুরো ফ্যামিলি রাতে ঘুমাতে পারে বিভিন্ন সমস্যা, মানে এই প্যারানর্মাল মানে এই জিনদের কারণে, যেটা মানে বলা ওর ভাষ্যের মতো জানা যায়। তো তারপরে এই জিনিসগুলো চলে এবং মাঝখানে অনেক ঘটনা ঘটে। তো ভাই এরকম ছিল একটা ঘটনা আর কি। আপাতত ও মোটামুটি ভালো আছে, বাট কিছুদিন আগে যেটা করে যে ওর বিয়ে ঠিক হয় এবং ওর যে ফিয়ান্সে, এবং ও দেখতো যে মাঝে মাঝে একটা রুমে কালো ছায়া, এবং ওর বিয়ে ঠিক হওয়ার পরে দেখা যায় ওর ফিয়ান্সেও ওনার রুমে এরকম কালো ছায়া দেখতে পায় এবং স্বপ্ন দেখতে পায়, বাজারে স্বপ্ন দেখে, এবং এই জিনিসগুলো স্টিল কন্টিনিউ হচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, আমরা চেষ্টা করছি ভালো লাগানো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সঙ্গত কারণে আমার নাম প্রকাশ করছি না। আমি আমেরিকার মিশিগান স্টেটে থাকি। আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটি ঘটনা লিখে পাঠাচ্ছি, আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনার শুরু 2016, যখন আমি প্রথম সন্তান নিয়ে প্রেগন্যান্ট হই। শুরুর দিকটা ভালো কাটলেও আস্তে আস্তে আমি খুব সিক হয়ে যাই। এক পর্যায়ে দেখা গেছে আমি মাত্রা অতিরিক্ত শুকিয়ে গেছি। আমার শাশুড়ি তখন খুব জোর দিতে থাকলেন কোনো একটা আলেমের কাছ থেকে তাবিজ কবজ করার ব্যাপারে। যেহেতু আমি এইসব ব্যাপার বিশ্বাস করতাম না, তাই কথাটা কিছুটা গুরুত্ব দেই নাই। আর তারপর 4 মাসের মাথায় আমার মিসক্যারেজ হয়ে যায়। আমি ডক্টরের মাধ্যমে জানতে পারি আমার সন্তানটা ছেলে ছিল। এই ঘটনার পর আমি অনেক ভেঙে পড়ি। আমার মিসক্যারেজ হওয়ার প্রায় 1 মাস পর আমার মানে বেসমেন্ট, আমার কাপড় বেসমেন্ট ক্লিন করার সময় হঠাৎ আমার বেডরুমের ঠিক নিচের অংশ থেকে আমার চোখ গেল, এবং সেখানে আমি কালো কাপড়ে মোড়ানো একটা পুতুল দেখতে পাই, যেটার পেটের মাঝখানে একটা সুই গাঁথা ছিল। ব্যাপারটা নিয়ে সন্দেহ হওয়াতে আমি একজন বিজ্ঞ আলেমের কাছে যাই পুতুলটা নিয়ে। উনি পুতুলটা দেখে সাথে সাথেই বললেন এটা একটা ভুডু ডল, এবং হাউ ডু ইউ গেট ইট? This voodoo doll is used to do black magic on you. আলেমের কথা শুনে আমার মাথা ঠিক মানে বাজ পড়ে গেল, কিন্তু আমি ঠিক বুঝিনি যে কাজটা কে করতে পারে। আস্তে আস্তে বিষয়টা আমি ভুলে গেলাম। 2017 আমি আবার প্রেগনেন্ট হই। এইবার একটা ছেলে আর একটা মেয়ে, মানে টুইন্স হয়। এইবারও ঠিক আগের মতোই আমার শরীরটা খারাপ হতে থাকে। এইবার আমি যখন আলেমের পরামর্শে সকাল বিকাল রুকাইয়া পড়তাম, তখন একটু ভালো লাগতো। একদিন হুজুর আমাকে এবং আমার বরকে ডেকে পাঠালেন, বললেন যে 4 মাসে পড়তে যাচ্ছে, কালো জাদুটা আবার আমার সন্তানকে নষ্ট করে দেবে, এবার দ্বিগুণ শক্তি দিয়ে কেউ এমনটা করছে। উনি আরো বলেন যে স্পেসিফিক একটা দিন নদীর পাড়ে একটা জায়গায় ব্ল্যাক ম্যাজিকটা হবে ভুডু ডলটা দিয়ে, এবং আমাদের জায়গাটা বের করে ফেলতে হবে, এবং মানে কোনোভাবেই সে থামাতে হবে। দেরি হলে কিছু সম্ভব হবে না। আমাদের এইখানে ডাউন টাউনে একটা আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডে সেই জায়গাটায় নদীর পাড়ে, এবং হুজুর বলেন যে তার ডেট অনুযায়ী, আমি এই ঘটনাটা আগে পড়েছি, সরি, হঠাৎ দেখতে পেলাম যে আমার দেবর এবং তার বউকে, যাকে নিজের বোন মনে করি, এবং তার হাতে ভুডু ডলটা, এবং আমাকে দেখে একটা পিন তার পেটে ঢুকিয়ে দিল। তারপর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরলো তখন আমি হসপিটালে, এবং আমার যমজ বাচ্চাদের মধ্যে ছেলেটা মারা গেছে, কিন্তু সেপারেট মানে আরেকটা যে মেয়েটা ছিল সেই মেয়েটা বেঁচে গেছে। মানে ছেলে হলেই এরকম একটা সমস্যা হবে, এরকম একটা ঘটনা। তো ব্ল্যাক ম্যাজিক আছে, আমরা সবাই জানি, এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে এরকম অসংখ্য ঘটনা আছে। আমি বিশ্বাস করি যে আপনার কাছে এরকম ঘটনা আছে, সে ঘটনাগুলো পাঠিয়ে দেবেন খুব ছোট